নমস্কার বন্ধুরা, আজ আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প তিনি আসছেন। রাত গভীর হয়ে গেছে। শীতের হিমেল হাওয়া খানিকক্ষণ আগে পর্যন্তও ছেলে মানুষের মতো হুটোপাটি করছিল, এখন হঠাৎ গম্ভীর হয়ে গিয়ে চুপ মেরে বসে আছে। ওর খেলার সঙ্গী গাছপাতা ডালপালারা এই হঠাৎ গাম্ভীর্যের ভারাক্রান্ত স্পর্শে স্তব্ধ, নিথর। শহরতলির এই নতুন গড়ে ওঠা সমৃদ্ধ পাড়াটার দিকে চোখ ফেললে মনে হবে বিশ্ব চরাচর বুঝি সহসা থেমে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। এ পাড়ার সবচেয়ে বিশিষ্ট বাড়িটি থেকে দু একদিন আগে পর্যন্ত মাঝরাতে একটা আওয়াজ উঠত, তীব্র, ক্রুদ্ধ, আকাশ বিদীর্ণ করা। সেটা স্তব্ধ হয়ে গেছে। বাড়ির মালিকের আদরের কুকুর মেঘবাহন তার অভিজাত গাম্ভীর্য ছেড়ে কেনই যে হঠাৎ কিছুদিন থেকে মাঝরাত্রে অমন আর্তনাদ করতে শুরু করেছিল কে জানে। আকাশের দিকে মুখ তুলে অদ্ভুতভাবে বেশ কিছুক্ষণ চেঁচিয়ে হঠাৎই চুপ করে যেত। পাড়ার লোকেরা ঘুমের ব্যাঘাতে বিরক্ত হয়েছে এবং পূর্ব অভিজ্ঞতার বশে বলাবলি করেছে এটা অলক্ষণ, এটা অমঙ্গল। কুকুরের কান্না আসন্ন মৃত্যুর পদধ্বনি। ওরা অবলা, তবু ওরাই টের পায় কেউ আসছে, কিছু নিয়ে যেতে আসছে। কিন্তু ওরা অবলা বলেই তো ভাবনার। ওদের অনুভূতিগুলো মানুষের কাজে লাগে না। সেই পদধ্বনি হঠাৎ কখন কোথায় কার দরজায় এসে থেমে পড়বে সেটা তো বলতে পারে না ওরা। কুকুরটা বিনায়ক রায়ের বলে আর বিনায়ক রায় রোগশয্যায় বলেই যে দুর্ঘটনাটা যথানিয়মে ঘটবে তা কে বলতে পারে নিশ্চিন্ত হয়ে। অতএব মনে মনে সবাই ওই অলক্ষণে শব্দের মালিকটাকেই গাল পাচ্ছে। তা গালির শক্তিতেই হোক আর নিয়তির নিয়মেই হোক, আজ দিন দুই হল শহরতলির এই নতুন গড়ে ওঠা পাড়াটার মধ্যরাত্রির আকাশ স্তব্ধ, নিথর, অবিদীর্ণ। তাহলে বলতেই হয় সেই ভয়ঙ্করের পদধ্বনি ওই মেঘবাহনের দরজাতেই এসে থেমে গেল। কিন্তু তুচ্ছ ওই কুকুরটার জন্যেই কি এত আয়োজন চলছিল? তাই, তাছাড়া আর কি, নিজের মরণই দেখতে পাচ্ছিল বলে পাড়ার লোক হাঁপ ফেলে বেঁচেছে। শুধু এ বাড়ির লোকই শোকাচ্ছন্ন। কিন্তু বাড়িতে এখন একটা পোষা কুকুরের বিরহে বেশিক্ষণ দীর্ঘশ্বাস ফেলবার মতো বিলাসিতা করবার সময় কারও নেই। সংসার সদস্যরা এখন স্থির গাম্ভীর্যে একটি মহৎ বিরহের জন্য প্রস্তুত হচ্ছে। হয়তো নিশ্চিন্ত প্রতিবেশীরা এতটা খবর রাখে না, রাখার সুযোগও পায় না। এবাড়ির এরা শুধু যে আত্মপ্রতিষ্ঠ তাই নয়, আত্মস্থও, আত্মস্থ, আত্মসমাহিত। ওরা পড়শির সঙ্গে সম্প্রীতি রাখে, সৌজন্য বজায় রাখে, কিন্তু মাখামাখি করে না, গলায় গলায় করে না, নিজের কথা বলে বেড়ায় না, আপন হৃদয়ভার অন্যের উপর চাপাতে চায় না। এ শিক্ষা বিনায়ক রায়ের, যে বিনায়ক রায় এখন মৃত্যুশয্যায়, যার জন্য সংসার শুদ্ধ সবাই একটা পরম শূন্যতার আশঙ্কায় ম্লান, বিষণ্ণ, স্তব্ধ। এক হিসাবে ওই বিনায়ক রায় নামের লোকটা ভাগ্যবান বই কি। এ যুগের হৃদয়বত্তা, এ যুগের শ্রদ্ধা সমীয়বোধের মাপকাঠিতে ওজন করলেই বোঝা যাবে কথাটা মিথ্যে নয়। স্ত্রী পুত্র নয়, নিকট কোনো আত্মীয়ও নয়, পাতানো সম্পর্কের গ্রন্থিতে বেঁধে এ সংসার বিনায়ক রায়কে সংসার কেন্দ্রের চূড়ায় স্থান দিয়ে রেখেছে। তাই চির বাউন্ডুলে চিরদিনের ঘর ছাড়া জীবনের অর্ধেককাল জেলের ভাত খেয়ে কাটিয়ে দেওয়া ৭৮ বছরের বৃদ্ধ বিনায়ক রায়ের আজ মৃত্যুর পটভূমিকা সম্ভ্রান্ত সমারোহের। অথচ বিনায়ক রায়ের একমাত্র জীবিত নিকট আত্মীয় পিঠাপিঠি দাদা বিভাস রায়, তিনি তার আয়ুর দেনা শোধ করেছেন এক মলিন, শ্রীহীন, অবহেলিত পরিবেশের আবর্তের মধ্যে। আশ্চর্য এই, একদা ওই বিভাস রায়েরই ছিল কি দোর্দণ্ড প্রতাপ, কি বোলবোলাও এর সংসার। ব্রিটিশ আমলের জাঁদরেল পুলিশ অফিসার, সরকারের ডান হাত স্বরূপ। সে মহিমাবোধ ছিল তার শরীরের প্রত্যেকটি অণু পরমাণুর মধ্যে।
ছিল চলনে বলনে চাহনিতে। বিভাস রায় হেঁটে গেলে শুধু যে আশপাশের লোকেরই বুক কাঁপত তা নয়, বোধ করি স্বয়ং বসুন্ধরারও বুক কেঁপে উঠত। বিভাস রায়ের প্রকাণ্ড 3তলা প্রাসাদটার দিকে চোখ পড়লে পথের লোক একবার ভেবে নিতে দাঁড়িয়ে পড়ত কত খরচ হয়েছে বাড়িটা বানাতে। সেই বিরাট বাড়িখানা এখনো অটুট মূর্তিতেই বিরাজিত। বিভাস রায়ের নানা পথে উপার্জিত টাকার উপসত্ত্বেই এখনো প্রতিপালিত হচ্ছে বিভাস রায়ের সন্তান সন্ততিরা। অথচ এখন বিভাস রায়ের অবস্থা দেখলে শত্রুরও দুঃখ হতে পারে, কারণ বিভাস রায় তাঁর গৌরবের দিনের থেকে 3টি জিনিস হারিয়েছেন। হারিয়েছেন বয়স, হারিয়েছেন স্ত্রী, আর হারিয়েছেন চলৎ শক্তি। পায়ে সেই কুকুরে কামড়ানোর পর থেকেই আর তেমন করে জোর ফিরে পাননি বিভাস রায়। বয়সের জোর চলে যাবার সঙ্গে সঙ্গেই পাটা পঙ্গুর ভূমিকা নিয়েছে। কিন্তু ও তো বিভাস রায়ের কথা, ওর সঙ্গে বিনায়ক রায়ের সম্পর্ক কি? জন্মসূত্রে সহোদরত্ব সম্পর্ক ছাড়া। তরুণ বিনায়ক রায় যখন পরাধীনতার গ্লানি মর্মে মর্মে বহন করে অসাধ্য সাধনের ব্রত নিয়ে ঘর ছেড়েছে, ঘুরছে জলে জঙ্গলে আগুনে কাঁটা বনে, যুবক বিভাস রায় তখন পদোন্নতি নামক সোনার হরিণের লক্ষ্য ধরে ওদের ওই পথগুলোতেই ধাওয়া করে বেড়াচ্ছে। ওই উন্মাদ মূর্খগুলোকে চাপকে শায়েস্তা করা অথবা ধরে পিঁজড়ে পুড়ে ফেলা, এটা ছিল বিভাস রায়ের কাছে পরম পবিত্র কর্ম। আহ, ঘুরে ঘুরে সেই বিভাস রায়ের কথাই এসে যাচ্ছে কেন? বাহ্যক জ্ঞান শূন্য বিনায়ক রায়ের অন্তরস্থিত চেতনার মধ্যে যে এলোমেলো তোলপাড় চলছে, তার মধ্যে বারে বারেই ওই নামের ছায়াটা উঠে আসছে বলে। তোলপাড় চলছে, চলছে যুদ্ধ, অসংখ্য মানুষের মিছিল চলছে তার সঙ্গে, জীবন মৃত্যুর খেলা চলছে পথে প্রান্তরে জঙ্গলের অন্ধকারে। অথচ বাইরের দৃশ্যটা শান্ত স্তব্ধ। রাত গভীর, ঘরে মৃদু অতি মৃদু নীলাভ আলোর রেশ, মশারি ঘেরা বিছানার মধ্যে নিদ্রামগ্ন রোগী, ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে রোগীকে। তবু মাঝে মাঝে তার ভ্রু কুঞ্চনের রেখা থেকে রগের শির ফুলে ফুলে ওঠা থেকে বোঝা যাচ্ছে ভিতরটা শান্ত নয়, সেখানে আলোড়ন চলছে। ঘরের মধ্যে অন্য একটা সরু খাটে আরও একজন নিদ্রিত, তবে তার সে ঘুম গভীর হবার অবকাশ পাচ্ছে না। বারে বারে সতর্ক দৃষ্টি মেলে দেখছে সে রোগী নড়াচড়া করছে কিনা, সতর্ক কান পেতে শুনতে চেষ্টা করছে রোগী কিছু বলছে কিনা। বলছে তো সে আজ কদিন ধরেই অনবরত কথা বলছে। সে অনর্গল কথা থামাবার জন্যেই না ঘুমের ওষুধের প্রয়োগ। তবু এই নৈঃশব্দের চাদর বিদীর্ণ করে একটা ব্যাকুল আর্তনাদ উঠেছে। তোমরা কই? তোমরা কোথায়? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? মেঘু কি বলছে? 2-3 দিন আগে পর্যন্ত বিনায়ক রায়ের প্রিয় কুকুর মেঘবাহনের চিৎকার শোনা যাচ্ছিল, আর বিনায়ক রায় ঘুম ভেঙে ধড়মড় করে উঠে বসে কাতর আবেদন করছিলেন, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? তোমরা শুনতে পাচ্ছ মেঘু কি বলছে? খেলার খবর রিলে করার ভঙ্গিতে উত্তরোত্তর স্বর বাড়িয়েছেন। বুঝতে পারছ? বলছে ওরা এসে পড়েছে, ওরা এক্ষুনি এসে ঝাঁপিয়ে পড়বে। সরাও, সব কিছু সরিয়ে নিয়ে যাও, গোপনে, গভীর গোপনে। সৈনিকরা যায় যাক, আবার আসবে, দলে দলে এগিয়ে আসবে। শত শত সৈনিক, হাজার হাজার লক্ষ লক্ষ হয়ে উঠবে। তাদের জন্যে হাতিয়ার মজুত রাখা চাই, গুলি বারুদ হাতিয়ার 2-10টা মানুষের থেকে অনেক অনেক বেশি দামি। মেঘবাহন তখন আরও চেঁচাত। হয়তো প্রভুর গলার স্বর শুনেই বিনায়ক বলে উঠতেন, এবার ওকে থামতে বলো, তা নইলে ওরা ওকে গুলি করে মেরে ফেলবে। কিন্তু মেঘবাহনকে থামানো যাচ্ছিল না। তাই ব্যাকুল উদ্ভ্রান্ত বিকারগ্রস্ত বিনায়ক রায়কেই ঘুমের ওষুধ খাইয়ে থামিয়ে রাখা হচ্ছিল। তারপর তো মেঘবাহন নিস্তব্ধ হল।
বিনায়কও ঝিমিয়ে পড়েছেন, গোনা দিনে এসে পড়ছেন। এ বাড়ির যে মালিক সে রায়বংশের কেউ নয়, অথচ ওই বিনায়ক রায় এদের কাছে গৃহদেবতার নারায়ণ শিলাস্বরূপ। তাই বিনিদ্র রাত্রি কাটছে এদের ওই নিদ্রামগ্ন রোগীর দিকে তাকিয়ে। তবু ঘুম এসে যায় বই কি, একটু তন্দ্রা, একটু আবল্য। হঠাৎ তারই অবকাশে ধড়মড়িয়ে উঠে বসলেন বিনায়ক রায়। মশারিটা ধরে টানাটানি করে বললেন, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাওয়ার কিছুই ছিল না। মেঘবাহনের কণ্ঠ নীরব হয়ে গেছে। তাই যে তাড়াতাড়ি উঠে পড়ে কাছে এসে দাঁড়ালো, সে ব্যগ্রভাবে বলল, কই জ্যাঠামশাই, কই? কিছু তো শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ না? বিনায়ক রায় তাঁর ৭৮ বছরের জীর্ণ শরীরখানাকে ঝাঁকিয়ে বলে ওঠেন, পাচ্ছ না? তাঁর আসার শব্দ, তাঁর পায়ের শব্দ। বিনায়ক রায়ের উত্তেজিত কণ্ঠস্বরে পাশের ঘর থেকে উঠে আসেন আর এক বৃদ্ধ, আর এক প্রৌঢ়া মহিলা। এই স্তিমিত আলোতেও তাঁরা পরস্পরে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করেন। অর্থাৎ আর দেরি নেই, সময় পূর্ণ হয়ে এসেছে। সেই পদধ্বনি ওর দরজায় এসে থেমে পড়ল বুঝি। জ্যাঠামশাই, জ্যাঠামশাই! বিনায়ক একটু সচেতন হন, শূন্য শূন্য দৃষ্টি মেলে বলেন, কেন? আমি জ্যাঠামশাই, আমি বাসু। বৃদ্ধ এগিয়ে আসেন, ব্যাকুল গলায় বলেন, দাদা। কে? কে ডাকে? দাদা, আমি নীলকণ্ঠ। নীলকণ্ঠ, তুমি এখনো বাড়ি বসে রয়েছ? ঘর থেকে বেরিয়ে পড়ছ না? ওকে বরণ করে নিয়ে আসতে যাচ্ছ না? যাব, যাচ্ছি। বিকারগ্রস্ত বিনায়ককে আবার কৌশলে ধরে আস্তে বালিশের উপর শুইয়ে দেওয়া হয়। বিনায়কের কণ্ঠস্বর শিথিল হয়ে আসে। ধীরে বলেন, এখনো বলছো যাব? ওই তোমাদের বড় দোষ নীলকণ্ঠ। লগ্ন পার হয়ে গেলে আর গিয়ে কি করবে? দেখলে না সেবার, দেরি করে ফেললে বলে সব বৃথা হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। উনি ফিরে গেলেন। আবার উত্তেজিত হলেন, উনি আসছেন, মণিপুর পর্যন্ত এসে গেছেন, আরও এগিয়ে আসছেন। আমরা কি এখনো বসে থাকবো নীলকণ্ঠ? সমুদ্র হিমাচল ওর পায়ের শব্দে কেঁপে উঠছে, শুনতে পাচ্ছ না? জ্যাঠামশাই, এই আমরা প্রস্তুত হচ্ছি। দীর্ঘ বলিষ্ঠ দেহী যুবক বাসুদেব লাহিড়ী শান্ত গম্ভীর গলায় বলে, আমরা তো তাঁর জন্যেই অপেক্ষা করছি। বিনায়ক চোখ বুজে বিড়বিড় করে কি বলেন বোঝা যায় না। আবার বলে ওঠেন, মেঘু ডাকলো মনে হলো না? বাসুর চোখের রেখায় জলের আভাস, তবু কষ্টে গলা ঠিক করে রেখে বলে, না তো জ্যাঠামশাই। ডাকলো না? তাহলে সে কি ঘুমোচ্ছে? বাসু মাথাটা নিচু করে বলে, হ্যাঁ। বাসুর কথায় সেই নিদ্রোত্থিত বৃদ্ধের চোখেও জল আসে। প্রৌঢ়া মহিলাও আঁচলটা তুলে চোখ মোছেন। বিনায়ক আবার উঠে বসেন, উদ্বিগ্ন গলায় বলেন, কিন্তু কেন বলো তো? মেঘু তো এমন দায়িত্বহীন নয়। মেঘুকেই তো পাহারা দিয়ে দেখে বেড়াতে হবে শত্রুপক্ষরা আসছে কিনা। দেখো দেখো, সেই দেশের শত্রু, সমাজের শত্রু, পৃথিবীর শত্রু গোপোলা পুলিশ অফিসারটা এসে পড়ল কিনা। ওকে রুখতে হবে। নীলকণ্ঠ, নীলকণ্ঠ, বৌমাকে বলো আমাদের কালই রাত্রিরে বেরিয়ে পড়তে হবে, খুব ভোরে। হাতিয়ারগুলো সব মজুত আছে নীলকণ্ঠ? বৃদ্ধ স্খলিত স্বরে বলেন, আছে। তাহলে আর দেরি নয়। শচীন কোথায়? জগদীশ, তারাপদ, সবাই ঠিক করে নাও। তিনি আসছেন, আমরা তাঁর জন্যে পথ করে রাখব। পথ গড়তে গড়তে এগিয়ে যাব। সব ঠিক রাখতে হবে, হুঁশিয়ার। বাসু আবার সাবধানে শুইয়ে দিয়ে বলে, সব ঠিক আছে জ্যাঠামশাই। আচ্ছা।
বিনায়কের উৎকণ্ঠ মুখের রেখায় একটু স্বস্তির রেখা পড়ল, চোখটা বুজে এলো। এরা আস্তে ঘরে সরে এসে বলাবলি করেন, ওষুধটা কি আর একবার দেবে বাসু? না, এক্ষুনি আবার দেওয়া ঠিক হবে না। কিন্তু আজ তো আবার বাড়ছে। মহিলাটি ক্ষুব্ধ হাসি হেসে বলেন, চরম দিনকে কি ঠেকিয়ে রাখতে পারবে ওষুধে ওষুধে? তবু যতক্ষণ আছেন যাতে একটু রিলিফ পান। কিন্তু যে রোগী অনুক্ষণ কারো পায়ের ধ্বনি শুনতে পাচ্ছে, তাকে কে রিলিফ দিতে পারবে? বিনায়ক এখন বিড়বিড় করে বলছেন, রাখাল বেশে পালিয়েছিলে, এখন রাজ বেশে ফিরে আসছো। আচ্ছা বাসু, সেই লোকটার তাহলে কি হবে? কতটা শাস্তি? এই প্রশ্ন নতুন নয়, বহুবারের পুরনো। সেই লোকটার কি শাস্তি হবে সেটা ভেবে ছটপট করছেন বিনায়ক রায়। একটু পরে আবার বলেন, উনি তো দয়ালু নীলকণ্ঠ, উনি কি ওই গুফো পুলিশ অফিসারটাকে একেবারে চরমদণ্ড দেবেন? বাসু হয়তো ওই কথারই সমর্থন করতে কিছু বলতে যাচ্ছিল। হঠাৎ বৃদ্ধ নীলকণ্ঠ বলে ওঠেন, কেন দেবেন না? সেটাই তো দেওয়া উচিত। ওই লোক দেশের শত্রু না। বিনায়ক কেমন মুষড়ে যান। আস্তে বলেন, তা বটে। আবার আচ্ছন্ন গলায় বলেন, ও আর আমি এক থালায় ভাত খেতাম নীলকণ্ঠ। আমরা একটা খেলনা নিয়ে খেলতাম, এক বিছানায় শুতাম। নীলকণ্ঠ কটুকণ্ঠে বলেন, তবু ওই লোকটাই তোমাকে ধরিয়ে দিয়েছিল, বারবার তোমায় গারদে পুড়ে পচিয়ে মেরেছিল, তোমায় কুকুরের মতো তাড়া করে নিয়ে বেরিয়েছিল। ওকে টেনে ঘরে নিয়ে এসে বাসু তাড়াতাড়ি ইশারা করে, বাবা, এসব কথা থাক, বেশি উত্তেজিত করে লাভ নেই। কিন্তু নীলকণ্ঠও তো বৃদ্ধ। নীলকণ্ঠের মধ্যে স্মৃতির সমুদ্র উথলে উঠছে। বসে পড়ে হাঁপাতে হাঁপাতে বলেন, কিন্তু কি আশ্চর্য দেখেছ বাসু, বিনায়ক রায়ের মধ্যে এখনো বিভাস রায়ের জন্যে সহানুভূতি, এখনো মমতা। তিনি এসে পাছে ওকে চরম দণ্ড দেন সেই ভয়। এই সময় প্রৌঢ়া মহিলাটি বলে ওঠেন, কিন্তু কই আসছেন তিনি? কতবার কতজন বলছে এই এলেন বলে, কত দিন তারিখ দিচ্ছে, কত ভবিষ্যৎবাণী করছে, কিছুই তো হচ্ছে না। বাসু মায়ের দিকে তাকিয়ে একটু হেসে বলে, সব আশা কি চোখ দিয়ে দেখা যায় মা? না সব পায়ের শব্দ কান দিয়ে শোনা যায়? কি জানি বাবা, তোদের ওসব হেঁয়ালি কথা বুঝি না। সাদাসিধে মহিলাটি, যার চেহারায় অনেক দুঃখ কষ্ট, অনেক দারিদ্র্য আর সংগ্রামের ইতিহাস, শুধু সব কিছুর উপর বর্তমানের নিশ্চিন্ত শান্তির পাতলা হালকা একটা অনুলেপন, তিনি তার অভ্যস্ত মোটা শাড়ির আঁচলটা মাথায় টেনে গভীর গলায় বলেন, এমন দিন কতবার চলে গেছে, আমরা তার জন্যে রান্না খাবার নিয়ে বসে থেকেছি, সবাই কানাকানি করেছে তিনি ছদ্মবেশে আসবেন, তিনি হঠাৎ কখন এসে যাবেন। আমরা ঘন্টা গুনেছি, মিনিট গুনেছি, তারপর হঠাৎ যেন কোথায় কি হয়ে গেল। তোদের বাবাকে আবার জেলে ঠেলে দিল, তোদের জ্যাঠামশাই কোথায় হারিয়ে গেলেন। কত দিন, কত মাস, বছর পরে আবার সেই বাঁকুড়া স্টেশনে দেখা। তোর মনে পড়ে? পড়বে না কেন? আমি তো আর তখন নেহাত ছোট নয়। নীলকণ্ঠ বলেন, শুধু ওর ওই বদমাস দাদাটার জন্যেই ওর এত দুর্গতি। বারবার ওর ছদ্মবেশ এই বদমাসটাই ধরে ফেলেছে। উফ, ভাবা যায় না, নিজের মার পেটের ভাই। মহিলাটি ব্যথিত কণ্ঠে বলেন, তা শাস্তি যে একেবারে হয়নি তা নয়। শুনেছ তো ছেলেদের ব্যবহার, একটা চাকর ঠেকিয়ে বাড়ির একপাশের একটা ঘরে ফেলে রেখে দিয়েছে। একটা জিনিস দরকার হলে চেয়ে চেয়ে পান না, আর কেউ শ্রদ্ধা করে না, সমীহ করে না। তখনকার কথা তো জানিসই, সেই তখনকার মেঘবাহন। দিশি কুকুর হলে কি হবে, বাঘের মতন তার আড়া, আর কি অদ্ভুত শিক্ষা, মানুষের বেশি।
পুলিশ আসছে এ খবর সর্বদা সেই দিয়েছে। কেমন একরকম করে ডাকতো। এরা ঠিক বুঝতে পারতেন শত্রু আসছে, অমনি ছুট ছুট। কি দিনই গেছে সেসব। রাধা ভাত ফেলে রেখে দিয়ে, জ্বালা উনুন ফেলে রেখে দিয়ে বন জঙ্গল ভেদ করে পালানো হচ্ছে। ভাগ্যিস তোরা তখন কেউ জন্মাসনি। বাসু আসতে বলে, জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা হওয়াটাও তো তোমাদের এই পালানোর সূত্রে, তাই তো? মহিলাটি বলেন, তার আগে কি আমরা জগতের কিছু জানি? জানি কাকে বলে পরাধীনতা? থাকি গ্রামের মধ্যে, তোর বাবার সামান্য স্কুল মাস্টারি, আমি তুচ্ছ রান্নাবান্না নিয়েই থাকি। একদিন খেয়ে শুয়েছি, তখনও ঘুম আসেনি, হঠাৎ দরজায় ধাক্কা। তোর বাবা তাড়াতাড়ি এসে বললেন, কে? উনি বললেন, আগে দরজা খুলুন, তারপর বলবো আমি কে। এসব গল্প অনেকবারই শোনা বাসুর, তবু যেন নতুনের মতো করে খেই ধরিয়ে দেন নীলকণ্ঠ। তুমি তো বললে কে তার ঠিক নেই, দরজা খুলো না। আমার ওই গলার শব্দ শুনে কি যে হলো, বললাম না, খুলে দেখি। তারপর যেই খুললাম, উনি বললেন, আমি একজন জেল পালানো আসামি, পুলিশে পিছু নিয়েছে, আমায় রাতটার মতো আশ্রয় দিতে পারবেন? না দিলে কিন্তু আবার এক্ষুনি সেই পুরনো জায়গায় ফিরে যেতে হবে, বলে একটু হাসলেন। সেই হাসিতেই আমি, তোর মা বলেছিল আমাদের এই দিনহীন কুঁড়ে, উনি বললেন সেটাই তো নির্ভয়ের ব্যাপার, এর মধ্যে এসে আশ্রয় নিয়েছি, এ ওরা ভাবতেই পারবে না। নীলকণ্ঠ একটু থামলেন, তারপর বললেন, তারপর থেকে আর কিছু জানি না, শুধু এইটুকু জানি, ওর সেবার জন্যেই আমার জন্ম, ওর সাহায্যের জন্যেই আমার জীবন, ওকে রক্ষা করে চলার চেষ্টাই আমার ধর্ম পুণ্য ব্রত। মহিলাটি একটু হাসলেন। তাই এ যাবৎকাল যত কুকুর পুষেছেন নাম রেখেছেন মেঘবাহন, কারণ ওর সঙ্গে সেই কুকুরটারও তাই নাম ছিল, উনিই রেখেছিলেন। বিভাস রায়ের লোকই তো তাকে গুলি করে মেরেছিল না? তবে সে তার আগেই শোধ নিয়েছিল। হতভাগা বিভাস রায়কে মাটিতে ফেলে তার একটা পা একেবারে আখ চিবোনোর মতো করে চিবিয়ে দিয়েছিল। বাসু একবার ও ঘরের দিকে উঁকি মারল, তারপর বলল, অনেক দিন পরে আবার যখন তোমাদের সঙ্গে ওর দেখা হলো, আর দেখলেন তোমরা তোমাদের পোষা কুকুরের নাম রেখেছ মেঘবাহন, কি খুশি হয়েছিলেন? হ্যাঁ। মহিলাটি বলেন, এখন তুই কৃতী হয়েছিস, তোর কত পয়সা, তোর বাড়িতে কুকুরের জন্যে কত খরচ ছিল, তবু মরে গেল, শুধু শুধুই মরে গেল। অথচ সেই দিশি কুকুরটা কী বা খেতে পেয়েছে, নিজেদেরই অর্ধেক দিন জুটত না। নেতাজি একদিন ওকে আদর করেছিলেন, তাই না? মহিলাটি আস্তে কপালে হাত জোর করে বলেন, তার ভাগ্য, সে একটা অদ্ভুত জায়গা। অনেক পালিয়ে পালিয়ে এক ঠাঁই একটু বিশ্রাম করছি, হঠাৎ একজন মুসলমান সাজের লোক এসে তোর জ্যাঠামশাইকে আস্তে আস্তে কি বললেন, তারপর মেঘবাহনের পিঠে একটু হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। চলে যাবার পর তোর জ্যাঠামশাই বললেন, যিনি এসেছিলেন চিনতে পারলে না? উনি তিনি। এখন বিদায় নিয়ে গেলেন, আবার আসবেন, রাজ সমারোহে আসবেন, পরাধীনা জননীর শৃঙ্খল মোচন করে বিজয় নিশান হাতে নিয়ে আসবেন। চিরদিনই কেমন ভাবুক ভাবুক কবি কবি মতো কথা তো। যখন মহিলাটির কথা শেষ না হতেই আবার বিনায়ক রায়ের ব্যাকুল আর্তনাদ শোনা গেল, তোমরা কই? দরজা খুলে দাও, দরজা খুলে দাও, তিনি আসছেন, শুনতে পাচ্ছ না তার পায়ের শব্দ? পাচ্ছি জ্যাঠামশাই, পাচ্ছি। পাচ্ছ? আহ, আর আমার ভাবনা নেই, এবার তোমরাই দরজা খুলে দেবে। কত কত দিন ধরে তাঁর আসার আশায় দিন গুনছি। হাসছেন ঘোড়ায় চড়ে রাজার মতো, হাসছেন আলোর মুকুট পরে। হঠাৎ কেঁদে উঠলেন বিনায়ক, কিন্তু উনি কি আমায় চিনতে পারবেন?
আমি কি আর তেমন দেখতে আছি? বাসু তাড়াতাড়ি বলে ওঠে, পারবেন জ্যাঠামশাই, উনি তো বাইরেটা দেখবেন না, উনি ঠিক চিনতে পারবেন। বাসু, কি জ্যাঠামশাই? আমি যদি কথা বলতে না পারি, ওকে দেখে যদি কণ্ঠ রোধ হয়ে যায়, তুমি জিজ্ঞেস করবে তো এত দেরি করলেন কেন? আমরা যে প্রতীক্ষা করে করে মরে যাচ্ছিলাম। জিজ্ঞেস করব জ্যাঠামশাই, আপনি একটু চুপ করুন, শান্ত হয়ে ঘুমোতে চেষ্টা করুন। ঘুমোতে? হঠাৎ খুব চেঁচিয়ে ওঠেন বিনায়ক রায়। ঘুমোতে চেষ্টা করব? এখন উনি আসছেন আর তুমি বলছো? ওই তো উনি এসে গেলেন। বৌমা, শাঁখ বাজাও, শাঁখ বাজাও, উনি আসছেন, দেখতে পাচ্ছ? মাথায় আলোর মুকুট, পরনে রাজার বেশ, ঘোড়ায় চড়া, নীলকণ্ঠ। মেঘ তবু আবার এখনো চেঁচাচ্ছে কেন? কেউ কি ভুল করছে? ও কি ভাবছে ও বিভাস রায়? ঘোড়ার পিঠে চড়ে যে তোমাকে আর বিনায়ক রায়কে চাবুক মেরে মেরে, উফ! নীলকণ্ঠ, উনি কি দৃশ্য দেখতে পেয়েছিলেন? তাহলে কি উনি বিভাস রায়কে ক্ষমা করবেন না? জ্যাঠামশাই, আপনি একটু চুপ করুন, উনি সবাইয়ের সব অপরাধ ক্ষমা করবেন। উনি মহৎ, উনি সুন্দর, উনি বিরাট। কে বলছো এ কথা? কে বলছো? আমি জ্যাঠামশাই, বাসু। ওহ বাসু, তুমি আমায় বাঁচালে। তবে চলো, বাইরে বেরিয়ে পড়ো, সেই গানটা ধরো। বাসু ওকে শুইয়ে দেবার চেষ্টা করতে করতে বলে, গাইছি জ্যাঠামশাই। তোরা শুনিস নি কি তার পায়ের ধ্বনি, সে যে আসে আসে আসে। বিনায়ক যেন একটুক্ষণ চোখ বুজে গানটা বুঝতে চেষ্টা করেন, তারপর বলেন, না না, ওটা নয়, সেইটা সেইটা। বাসু জোরে ডেকে ওঠে, জ্যাঠামশাই কোনটা? নীলকণ্ঠ হাহাকার করে ওঠেন, দাদা বলো কোনটা, কথা বলো, বলো। কিন্তু বিনায়ক রায় আর কথা বললেন না। অনেক আশা, অনেক প্রতীক্ষা, অনেক দুঃসহ তপস্যা আর অনেক দুরন্ত যন্ত্রণার সঙ্গী তার এই ৭৮ বছরের পুরনো দেহটা এবার জবাব দিয়েছে। কিন্তু তবু বিনায়ক রায়ের মুখে অমন আলোর আভাস কেন, অমন আনন্দের দ্যুতি? ওর প্রার্থিত গানটা যে গাওয়া হচ্ছে, সে কি উনি শুনতে পাচ্ছেন? মশারিটা তুলে দেয় বাসু, বাইরের জানালাটা খুলে দেয়। দূর থেকে ভেসে আসা সেই সুর আরও কাছে আসে। ২৩শে জানুয়ারির উষা ভোরে প্রভাত ফেরির দল বেরিয়েছে। মেয়ে ছেলে গাইতে গাইতে এগিয়ে আসে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধূলির ঘাসে ঘাসে। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য। ধন্যবাদ।